বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্ত উৎপাদকের আচরণ থেকে উপযোগ। উপযোগ নিয়ে আলোচনায় থাকছে আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, গুলশান কলেজ, ঢাকা। তোমরা আমার সাথে উপযোগে নিয়ে দুটি ক্লাস করেছো, সারা দিবে। উপযোগ কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। একজনই বুঝতে পেরেছো? হ্যালো, উপযোগটা কি তোমরা একজনই বুঝতে পেরেছো? উপযোগ কি তুমি একজনই বুঝতে পেরেছো না সবাই বুঝতে পেরেছো? স্যার খুব ভালোভাবে বুঝি নাই স্যার। বলতে হবে তো, না বুঝলে তো বলতে হবে স্যারকে যে স্যার বুঝি নাই। জি স্যার। আমি পড়ায় গেলাম আর তোমরা বুঝলে না, তাতে তো লাভ হবে না, তাই না? জি স্যার, ওটা আরেকবার পড়ালে ভালো হয়। আচ্ছা, আর কেউ একজন বলছে, কে বলছো এটা আরেকবার পড়াইলে ভালো হয়? জি স্যার, নাকিব হোসেন স্যার। কি স্যার হয়েছে? আরেকবার পড়ালে সুবিধা হবে। স্যার আরেকবার পড়াইলে ভালো হবে, আচ্ছা, সুবিধা হবে আমাদের জন্য। আমি কি পুরো ক্লাসটাই আরেকবার করব নাকি কোনো বিশেষ দিক? ঠিক আছে, আমি পুরো ক্লাসটাই আরেকবার পুরো করব। ক্লাসটাই আরেকবার করেন। আমি ক্লাস পুরোটাই নেন স্যার। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কিছু দিক নির্দেশনা দিব। আমি একটি আমার গ্রুপে স্ট্যাটাস দিয়েছি, তোমাদের ডিসেম্বরের 7 তারিখ থেকে পরীক্ষা, মাসিক পরীক্ষা। জানো এটা? দেখছো সবাই? জি স্যার। জি স্যার দেখছি। 50 নম্বরের জি পরীক্ষা স্যার। হবে। তো তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে। পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছি আমি। প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, দ্বিতীয় অধ্যায় ভোক্ত উৎপাদকের আচরণ। যদিও আমাদের দ্বিতীয় অধ্যায় এখনো শেষ হয় নাই, তবে আমরা যেটুকু পড়াইছি এর উপরই কোশ্চেন করব, এবং কোশ্চেনও আমি সৃজনশীল আকারে কিছু সাজেশন তোমাদের দিব। কিন্তু তোমরা তো আমার গ্রুপের, আমার ক্লাসের সাথে থাকতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, শুরু করছি। উপযোগ আবারও। উপযোগ হচ্ছে কোন দ্রব্যের একটি বিশেষ গুণ বা ক্ষমতা যা ভোক্তার অভাব পূরণ করতে সক্ষম। সহজভাবে বললে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। যেমন এক গ্লাস পানি পান করে আমরা পিপাসা মেটাতে পারি, তাহলে এক গ্লাস পানির উপযোগ রয়েছে। একটি কলম দ্বারা আমরা লিখতে পারি, কলমটির উপযোগ রয়েছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার সাথে সাথে জি সাড়া স্যার। দিবে। তাহলে শুধু আমি কথা বললে আমার কাছে মনে হয় তোমরা শুনতে পাচ্ছ কিনা, নাকি তোমরা ওকে অন্য স্যার। কাজে চলে গেছো, ক্লাসটা অন করে ফেসবুক চালাচ্ছ? কি আমার ক্লাসের সাথে আছো? জি আচ্ছা, স্যার। জি স্যার। good। তো উপযোগ হচ্ছে মানসিক বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়। বিষয়টা এমন যে একটা দ্রব্য একজন ভোক্তা যে টেস্ট পায় আরেকজন ভোক্তা সেরকম টেস্ট পায় না। যেমন একটা কমলা আমি খুব পছন্দ করি, কিন্তু সুমাইয়া জান্নাত সেরকম পছন্দ নাও করতে পারে। জি সুমাইয়া স্যার। জান্নাত আছে না আমার ক্লাসে? আচ্ছা স্যার। আছে। তো এক এক ভোক্তার কাছে এক এক দ্রব্যের উপযোগ এক এক রকম হতে পারে। অর্থাৎ এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, মানসিক বিষয়। এটা পরিমাপ করা যায় না একুরেট, যে কতটুকু আমি একটা জি কমলা স্যার। খেয়ে কতটুকু তৃপ্ত হব সেটা পরিমাপ করা যায় না। একটা বিষয় বলে রাখি তোমাদের, আমি যখন ক্লাস করাই তখন অনেক কথা বলি, কিন্তু আসলে অত কথা তো পরীক্ষায় লিখতে হবে না। সেজন্য তোমরা আমার ক্লাসের অনেকগুলো মাস্টার কপি আছে, ছোট ছোট ভিডিও আছে, এগুলো তোমরা দেখবে। ওইখানে মূল কথাগুলো দিয়ে আমি ভিডিওটা তৈরি করি।
জি স্যার, অনেকগুলা ভিডিও দেখছি তো। হ্যাঁ, আরো ভিডিও দিব তোমাদের, যেহেতু এই অবস্থা চলতেছে, তোমার পুরো সিলেবাসটাই আমি ভিডিও আকারে ক্লাস করে ইউটিউব চ্যানেলে রেখে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। উপযোগ হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, অর্থাৎ মানসিক বিষয়। উপযোগের সাথে উপকারিতার কোনো সম্পর্ক নেই। আমরা তো সাধারণত দেখি আমাদের শরীরের জন্য কোনটা উপকারী সেই দ্রব্যটাই আমরা ভোগ করি, সেই দ্রব্যটা ভোগ করার জন্য ডাক্তাররা, গার্ডিয়ানরা, বাবা মা আমাদের বলে থাকে, তাই না? কিন্তু উপযোগের সাথে উপকারিতার সম্পর্ক নেই। কোনো ব্যাড ইফেক্ট আছে, খারাপ দিক আছে, এমন দ্রব্যের উপযোগ থাকতে পারে। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম স্মোকিং এর কথা, ধূমপানের কথা। ধূমপান করা ক্ষতিকর আমরা জানি, কিন্তু যিনি ধূমপায়ী তার কাছে ধূমপানের উপযোগিতা আছে। ধূমপান করলে তার নিশ্চয়ই একটা মানসিক তৃপ্তি আসে, নতুবা করতো না, তাই নয় কি? জি স্যার। তো এই হচ্ছে উপযোগ। আমরা কিন্তু এত কথা লিখবো না, পরীক্ষায় লিখবো শুধু কোন দ্রব্যের মাঝে অভাব পূরণ করার যে ক্ষমতা তাকে উপযোগ বলা হয়। উপযোগ দুই প্রকার, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। জি মোট স্যার, উপযোগ আরেকবার হচ্ছে বলুন। বিভিন্ন দ্রব্য ভোগ করে সর্বসাকল্যে যে উপযোগ পাওয়া যায় তাকে মোট উপযোগ বলা হয়। আর প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগের যে পরিবর্তন হয়, অর্থাৎ দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। যেমন একজন ভোক্তা প্রথম কমলা থেকে 5 ইউটিল, দ্বিতীয় কমলা থেকে 4 ইউটিল, তৃতীয় কমলা থেকে 3 ইউটিল উপযোগ পায়, তাহলে মোট উপযোগ হবে 5, 4, 3 এই সবগুলোর যোগফল 12 ইউটিল। আর প্রান্তিক উপযোগ হবে প্রথমটায় ছিল 5, দ্বিতীয়টায় 4, দুটা যোগ করলে 9, তৃতীয়টায় 3। তাহলে এই যে 9 থেকে 12তে আসলো, 12 আর 9 বিয়োগ করলে 3 পাওয়া যায়, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ ভোগের একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ। আমাদের পরীক্ষায় মোট উপযোগের আচ্ছা, ধারণা, মোট উপযোগ উপযোগের ধারণা অথবা সম্পর্কে উপযোগের ধারণা অথবা মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য অথবা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সম্পর্ক আসে পরীক্ষায়। আমি পূর্বের ক্লাসটা কিন্তু আবারও করছি, দেখি আমাদের স্লাইডে কি নিয়ে আসছি। আবারও গুলশান কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি এই বিষয়গুলো এর আগেও ক্লাসে দেখাইছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্তগুলো লিখতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির তালিকার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারবে, এ বিধির সীমাবদ্ধতাগুলো উল্লেখ করতে পারবে। তোমরা কেউই উপযোগ সম্পর্কিত বা কোনো ক্লাসেরই আমার কাছে হোমওয়ার্ক জমা দাও না। এটা খুব একটা দিক যে আমি বুঝতে পারি না তোমরা বুঝতে পারো কিনা। আমি যে কথাগুলো একটু আগে বলেছিলাম সেগুলো এখানে স্লাইড আকারে সাজিয়ে নিয়ে আসছি, আবারও বলার দরকার নেই, কি বলো? জি স্যার। জি স্যার। এগুলো তোমরা ইয়েতে দেখবে, ভিডিওতে। অনুমিত শর্তগুলো উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব, এগুলো আসলে মুখস্থ করা আবারও বলার কোনো বিষয় না। তারপর বলছি, ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত থাকবে, ভোক্তা যুক্তিশীল হবে, উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, নির্দিষ্ট সময় বিবেচ্য, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে, দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত। এই কথাগুলো আমি অনেক বিশ্লেষণ করেছি, আমি শুধু তালিকাটা আর চিত্রটা আবারও ডিটেলস করব। আমি একটা তালিকার মাধ্যমে একটা স্লাইড নিয়ে আসছি তোমাদের, তোমরা লক্ষ্য করো। প্রথম কলামে দ্রব্যের একক, দ্রব্যের একককে আমরা কিউ দ্বারা আইডেন্টিফাই করলাম। আর মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি, টিইউ। প্রান্তিক উপযোগ হচ্ছে এমইউ, মার্জিনাল ইউটিলিটি, এটাকে টাকার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। তো দ্রব্যের একক যখন 1 একক, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
জি স্যার। জি স্যার। দ্রব্যের যখন 1 একক তখন মোট উপযোগ 10, প্রান্তিক উপযোগ 10। তোমরা মনে রাখবে এই 10 কিন্তু মুখস্থ না, এই সংখ্যাগুলো কিন্তু তোমার ধারণা থেকে সাজাইতে পারো তুমি। আমি আগে তালিকাটা বুঝাই, তারপর কিভাবে সাজাবে বলছি। দ্রব্যের একক যখন 2, অর্থাৎ একটা কমলা যদি আমি বলি, এক একক না বলে একটা কমলা থেকে মোট উপযোগ 10, প্রান্তিক উপযোগ 10। এখন কমলা আমি আগেই বলছি, উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথাই হচ্ছে একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমতে থাকে, যাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে থাকি। আবারও বলছি, কোন দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা কমে যেতে থাকে। তাহলে একটা কমলা থেকে 10 ইউটির উপযোগ পাইতো, তাহলে 2টা কমলা থেকে কত ইউটির উপযোগ পাওয়ার কথা? একটু সাউন্ড করে বলেন না প্লিজ। 20 পাওয়ার কথা না, কিন্তু হইল 18। তার মানে দ্বিতীয় কমলার জন্য সে আর 10 টাকা দিতে রাজি নয়, 8 টাকা দিব। কারণ প্রথম কমলা ভোগ করার পর, খাওয়ার পর কমলা খাওয়ার আগ্রহ তার কিছুটা কমে গেছে। এরকম কমে যাওয়া আস্তে আস্তে কমতে থাকবে, বাড়তে থাকবে। তারপর তৃতীয় কমলা অর্থাৎ 3টা কমলার জন্য সে 30 টাকা দেওয়ার কথা হিসেব অনুযায়ী, কিন্তু সে দিতে রাজি কত? 24 টাকা। 24 টাকা 24 টাকা। অর্থাৎ এটার, হ্যাঁ 6 টাকা যে বলছে তারা ঠিক আছে, দাম 6 টাকা, 18 আর 6 তো 24। 3টার জন্য 24 আর তৃতীয়টার জন্য 6 টাকা। ক্লিয়ার? তোমরা কি আমার 6 কথাগুলো টাকা। বুঝতে পারো? জি স্যার। জি স্যার, জি চতুর্থটার স্যার। জন্য 28 টাকা, মানে 4 টাকা বৃদ্ধি পেয়েছে, 4 টাকা দিতে রাজি। পঞ্চমটার জন্য 30 টাকা, পঞ্চমটার জন্য 30 টাকা না, সরি, মানে 5টার জন্য 30 টাকা, আর পঞ্চমটার জন্য কত? 2 টাকা। 2 টাকা। ষষ্ঠটার জন্য আর সে টাকা দিতে রাজি না, সে এত কমলা খেয়ে ফেলছে, তার আর কমলা খাওয়ার আগ্রহ নাই, কোনো টাকা দিব না, ফ্রি দিলে দিতে পারে। জি স্যার, ফিরে দিলে দিতে পারে। সপ্তমটার জন্য সে তো টাকা দিবেই না, বরং তাকে আরো 2 টাকা দিতে হবে, খাইতে তার খাওয়াইতে গেলে দিতে হবে। এইভাবে আমার মোট উপযোগটা কলামটা সাজানো হয়েছে। সংখ্যাগুলো কিন্তু মুখস্থ না। আমি বলছি তোমাদের আবারও, মোট উপযোগ প্রথম দিকে বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে সেটার কোনো রেঞ্জ নেই, তুমি তোমার মতো করে বৃদ্ধি করতে পারো। তবে আমরা সংখ্যাগুলো এমন ভাবে লিখবো যেন চিত্র আঁকতে সুবিধা হয়। তারপরে একটা সময় স্থির হয়ে যাবে, আর বৃদ্ধি পাবে না মোট উপযোগ, এরপরে হ্রাস পাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। উপযোগটা হবে, প্রান্তিক উপযোগটা হবে এই মোট উপযোগ বিয়োগ করে করে। যেমন প্রথমটায় টিইউ যা ছিল এমইউ তাই হবে, কারণ প্রথমটার আগে তো কোনো সংখ্যা ছিল না, পূর্ববর্তী সংখ্যা থেকে বিয়োগ করে পাওয়া যায় প্রান্তিক উপযোগ। যেমন 10 আর 18 বিয়োগ করলে 8, 18 আর 24 বিয়োগ করলে 6, 24 আর 28 বিয়োগ করলে 4, 28 আর 30 বিয়োগ করলে 2, 30 বিয়োগ করলে 0, 30 আর 28 বিয়োগ করলে -2। তোমরা কি তালিকাটা বুঝতে পেরেছো? জি স্যার। এখন লক্ষ্য করো, যদি এই তালিকার মাধ্যমে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করি, তাহলে দেখো ভোগের একক বৃদ্ধি পেলে প্রথম দিকে মোট উপযোগ বৃদ্ধি পায়, তখন আবার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ঠিক আছে? এরপর আরো যদি ভোগের একক বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন কি হয়? স্থির থাকে। মোট উপযোগ তখন মোট উপযোগ স্থির থাকে, প্রান্তিক উপযোগ 0 হয়। তারপরও ভোগের একক বৃদ্ধি করলে মোট উপযোগ হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। ঋণাত্মক। যদি সম্পর্ক আছে তাহলে আমরা এভাবে বলবো, মোট উপযোগ যখন বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। মোট উপযোগ যখন স্থির থাকে, প্রান্তিক উপযোগ 0 হয়। মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। ব্যাস, 3টা সম্পর্ক। এটা আমরা সূচি দেখে দেখেই বলতে পারি, লিখতে পারি। জি স্যার। আর ম্যাডামরা কি বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি স্যার। বুঝতে পারছি। বুঝেছি। আগামীকালকে বলবেন না তো স্যার এটা আরেকবার পড়ান?
না স্যার। স্যার আর বলা লাগবে না। স্যার বুঝতে পারছি না স্যার 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 আমার আম্মাজি কি জয়েন করেছেন চারু? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আমরা চলে যাব নেক্সট স্লাইডে। চিত্রে এই সংখ্যাগুলো দ্বারা চিত্র অঙ্কন করা যায়। চারু একদিন আমাকে কাজ জমা দিয়েছিল, আর দেয়নি। স্যার আমি গত ক্লাস করতে পারি নাই স্যার, আমার নেটের সমস্যা ছিল। এই সংখ্যাগুলো তোমরা তো স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছো নিশ্চয়ই, তাই না? আমি তো স্লাইড পরিবর্তন করে ফেলেছি। আমরা এইভাবে স্যার। চিত্র অঙ্কন করতে পারি। জি স্যার। এই চিত্রটা তো মনে হয় কেউই পারি না, যেহেতু গত ক্লাসে দেখাইছিলাম, মাত্র একটা ক্লাস, পারার কথা না। আমি আজকে আবারও দেখাচ্ছি। দুটি অংশ করে নিছি আমি। প্রথম অংশকে এ চিত্র, দ্বিতীয় অংশকে বি চিত্র আমি আইডেন্টিফাই করে নিয়েছি। আমরা জানি এটি হচ্ছে ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ। আমার কার্সার দ্বারা, মাউস পয়েন্টার দ্বারা যে আমি দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার ভূমি অক্ষে আমি ভোগের পরিমাণ নিলাম, লম্ব অক্ষে নিলাম প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ, বিতে নিলাম প্রান্তিক উপযোগ আর এতে নিলাম মোট উপযোগ। আমার ক্লাসে মনে হয় আমার মেল স্টুডেন্টরা কম জয়েন করছো। ছেলে কে কে জয়েন করেছো? মাত্র 2 জন। আচ্ছা, স্যার নকিব আর সাগর স্যার সাগর বলতে ওরা আমার সবসময় দ্বিতীয় ভালো বর্ষে সাগর আছে, ক্লাসে জয়েন করে। প্রথম বর্ষের সাগরটাকে আমি চিনি না। আমি ক্লাস শেষে আচ্ছা, সবার চেহারা দেখবো। স্যার এটা প্রথম বর্ষে। আচ্ছা, ওকে স্যার। আপনি তাহলে ভোগের পরিমাণ আমার ছিল 1 2 3 4 5 6 7 ছিল। এখানে আমি একটা ভুল করেছি চিত্র অঙ্কনে। 7 ছিল না আমার? 7 পর্যন্ত ছিল। আর মোট আর প্রান্তিক উপযোগ সর্বনিম্ন ছিল -2 আর সর্বোচ্চ ছিল 30। তো আমি যদি এই চিত্রটা বলি, আমি সংখ্যাগুলো ওইভাবে সাজাইলাম 10 18 24 28 30। এটার একটা ভিডিও করে আমি দিব তোমাদের, যে হাতে কলমে কিভাবে করে। ঠিক আছে? জি স্যার। জি ওকে স্যার। স্যার। এটা তো ফিক্সড স্থির চিত্র। স্যার তারপর একটা প্রান্তিক কোশ্চেন উপযোগী করবো? সংখ্যাগুলো সাজাইলাম। জি বলো। স্যার বি নম্বরের যে চিত্র, ওই চিত্রতে রেখাটা সোজা, আর এ নম্বরের চিত্রতে রেখাটা বাঁকা কেন? এই নাম্বার হচ্ছে বিচিত্র, এই নাম্বারে এ চিত্র, আর বি নাম্বারে বিচিত্র। চিত্র লিখে, চিত্র এ চিত্র বি। তো এ নম্বরের চিত্রটা আবার রেখাটা বাঁকা আর বি নম্বরেরটা সোজা, এটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, আমি আসতেছি একটু পরে, এই অ্যান্সার হয়ে যাবে তোমার। আমার ভোগের একক যখন 1 এই চিত্রে, তখন মোট উপযোগ কত ছিল? 10 ছিল। দেখো তোমাদের ইয়েতে, ও জি স্যার তোমরা তো 10। খাতায় লিখো নাই। যখন 1 তখন 10, এই 1 থেকে আর 10 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব। ঠিক আছে? জি আবার স্যার। ভোগের একক যখন 2, তখন মোট উপযোগ 18। এই 18 থেকে আর 2 থেকে একটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব। বুঝতে পারো? জি স্যার। আবার ভোগের জি একক স্যার। 3, তখন মোট উপযোগ কত? 24। এই 24 আর 3 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব। এগুলোকে স্থানাঙ্ক বিন্দু বলে। ভোগের একক যখন 4, তখন মোট উপযোগ কত? 28 স্যার। 28। 4 হলে 28 28 এখানে। আবার 5 হলে 30, এই জায়গায় দুটি রেখা টানলে এখানে স্পর্শ হয়। 6 হলেও 30, জি স্যার। এই জায়গায়। 7 হলে 28, আবার কমে গেছে না, এই যে এখানে। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোট উপযোগ রেখা। এখন একজন কোশ্চেন করেছিল যে এই চিত্রটা এরকমের বাঁকা হয়েছে কেন? আমার মোট উপযোগ কিন্তু প্রথম দিকে বৃদ্ধি পাইছে, তারপরে কিন্তু স্থির, এরপরে কিন্তু হ্রাস পাইছে। যার জন্য প্রথম দিকে বৃদ্ধি পাইছে এই পর্যন্ত, তারপরে স্থির এই পর্যন্ত, এরপর হ্রাস পাইছে নিচের দিকে নামছে। ক্লিয়ার? জি স্যার। এবার আসি প্রান্তিক উপযোগের বেলায়। প্রান্তিক উপযোগ ভোগের একক যখন 1, আমি একসাথেই বলতে পারতাম, তোমাদের একটু
ধীরে বোঝানোর জন্য আমি আলাদা করে বলছি। ভোগের একক যখন 1 তখন প্রান্তিক উপযোগ ছিল কত? 10। 10 এই স্যার। 10 থেকে আর 1 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব। আবার 2 হলে প্রান্তিক উপযোগ 8, এই 2 আর 8 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। অনুরূপ ভাবে 3 হলে এখানে, 6 4 হলে এখানে, 5 হলে এখানে, 6 হলে 0, তার মানে এই জায়গায় হবে। আর 7 হলে -2 হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, তখন নিচের দিকে চলে আসে। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটাই হবে এমইউ রেখা, প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এর কারণ হচ্ছে প্রান্তিক উপযোগ ভোগের একক যত বৃদ্ধি পাবে প্রান্তিক উপযোগ তত হ্রাস পাবে। এক সময় 0 হয়ে যায়, তখন ভূমি অক্ষের ছেদ বিন্দু হয়, তারপর ঋণাত্মক হয়, যার জন্য ভূমি অক্ষের নিচে চলে যায়। এখানে আমরা লক্ষ্য করব মোট উপযোগ যখন বৃদ্ধি পাইছে প্রান্তিক উপযোগ তখন হ্রাস পাইছে। মোট উপযোগ যখন স্থির প্রান্তিক উপযোগ তখন 0। মোট উপযোগ যখন হ্রাস পায় প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। দেখো তো তোমরা চিত্রটা বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার। স্যার। চিত্রটা কি গ্রাফ পেপারে রাখবো নাকি খাতাতেই? জি জি, চিত্র কি খাতাতেই আঁকবো নাকি গ্রাফ পেপারে? গ্রাফ পেপারও আঁকতে পারো, খাতায়ও আঁকতে পারো। ফ্রি হ্যান্ডে আঁকলেও সমস্যা নেই, গ্রাফ পেপারও দেওয়া হবে পরীক্ষার সময়, গ্রাফ পেপারও পারো, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আমি এটার উপর ভিডিও আমার করা নেই, প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপর। এটা আমি আজকে একটা ভিডিও করব, ভিডিও করে চিত্র অঙ্কন প্রক্রিয়াটা অ্যাটলিস্ট তোমাদের আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। স্যার, জি বলেন। স্যার এই যে সাত যে ঋণাত্মক যখন হবে প্রান্তিক উপযোগ, হ্যাঁ, এই 7 আমরা কোথায় লিখবো? এইখানে লিখে দিবে। আমি আসলে চিত্রটা অঙ্কনের সময় 6 গড় করে জি। করছিলাম আর কি, এখানে জি তোমরা স্যার, বসাই দিলে একটা গড় নিয়ে মানে রয়ে গেছে, তো রয়ে ওটা। জি স্যার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, আমি আবারও এই চিত্র বোঝানোর চেষ্টা করব, খুব সহজ, কঠিন কিছু না। ইউটিউব চ্যানেলে ওটা দেখবা। বুঝছি, বাট ওই যে 7 নাম্বার ওটা হলে আর কি, ওই যে একটু আলাদা করে লিখলে হয়ে যেত। হ্যাঁ, এখানে কাল্পনিক আচ্ছা, সূচি থেকে একটা রেখা অঙ্কন, আমি একটা সূচি দিলাম কাল্পনিক, এটা থেকে তোমরা নিজেরা রেখা অঙ্কন করবে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। এই বিধিটির কিছু ব্যতিক্রম আছে। দ্রব্যের একক সমজাতীয় না হলে, ভোগের সময় কাল বেশি ব্যবধান হলে, এগুলো বুঝাইছে, আবারও বলার দরকার আছে? কি বলো স্যার তোমরা? আরেকবার বলেন। আচ্ছা, ভোগের একক বা কাল বেশি ব্যবধান হলে, মনে করে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে সকালে 1 গ্লাস পানি দিল, তারপরে দুপুরে আরেক গ্লাস দিল, তার কি পানি খাওয়ার আগ্রহ কমে যাবে? না স্যার। কমবে স্যার, না। কিন্তু আর বেড়ে যাবে ক্রমহ্রাসমান স্যার। প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী তো কমার কথা ছিল, কমবে না এই জন্য কারণ তাকে পানি দেওয়ার যে সময়টা, কাল ব্যবধানটা সেটা বেশি ছিল। যদি আবার পরপরই দিয়ে দিত, 10 মিনিট পরে দিত, তাহলে তার পানি খাওয়ার আগ্রহটা একটু কমে যেত। এরপর ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন। ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন হলে কি হয়? এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন হলেও কার্যকর হয় না। যেমন পরিবর্তক দ্রব্য আর পরিপূরক দ্রব্যের উপর আমার একটা ভিডিও ছিল, ক্লাস ছিল, আমি আবারও কি এগুলো পড়বো? পরিবর্তক দ্রব্য হচ্ছে ভোগের ক্ষেত্রে যে কোনো একটি দ্রব্য দ্বারা পূরণ করা যায় অভাবটি। যেমন আমরা যদি চা খাই তাহলে কফির দরকার নেই, তাহলে ভোগের ক্ষেত্রে দ্রব্য দুটি পরিবর্তক বলতে পারি। আবার যদি চিনি ব্যবহার করি মিষ্টির জন্য, তাহলে গুড় ব্যবহার করার প্রয়োজন নেই। দুটি দ্রব্যের যে কোনো একটি দ্বারা মিষ্টি অভাব পূরণ করা যায়, এটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। আর পরিপূরক দ্রব্য হচ্ছে দুটি দ্রব্য যদি একসাথে ব্যবহার করতে লাগে, যেমন ডান পায়ের জুতো বাম পায়ের জুতো, আমি যদি জুতা না পরি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পরলে কি আমাকে দুটোই পড়তে হবে। অনুরূপভাবে মোজার ক্ষেত্রে বলা যেতে পারে, বা চা ও চিনির ক্ষেত্রে বলা যেতে পারে, আমি চা খাইলে চিনির প্রয়োজন, চা না খাইলে প্রয়োজন নেই। এগুলো হচ্ছে সাধারণ কথা, ব্যতিক্রম কেউ কেউ থাকতে পারে যারা চিনি খান না। তারপর শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। ঝাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে হয় না, আমি এগুলোর উদাহরণ দিয়েছিলাম, তোমরা ওই ভিডিওগুলো দেখবে, যেহেতু রেকর্ড থাকে, তোমরা দেখতে পারো, বারবার দেখতে পারো, না বুঝলে কেউ ক্লাস না করলেও সেই ভিডিওগুলো দেখে ক্লাসের উপকারিতা নিতে পারে।
অনুকরণ প্রিয়তার ক্ষেত্রে কৃপণ ব্যক্তির ক্ষেত্রেও কার্যকর হয় না। সীমাবদ্ধতা একই বিষয়। মূল্যায়নে তোমাদের আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা এগুলো আর করো নাই। পরীক্ষার সম্ভাব্য কোশ্চেন, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, স্যার তোমরা জি, স্যার। স্ক্রিনশট দিয়ে রাখো, এটা সমাধান করবে। এটা আমি কিছু বললাম না, তোমরা সমাধান করে আমার ইনবক্সে অথবা আমার পেজে অথবা আমার গ্রুপে যেখানে খুশি দিয়ে রাখবে, আমি সময় করে দেখব। ওকে স্যার। আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি। এবার আমার ছাত্রছাত্রী যারা ক্লাস করে নিয়মিত, এখন আছে কয়জন? অনেক কমে গেছে, আরো 2 জন কমে গেছে, 9 জন ছিল। আচ্ছা, সময়ও শেষ প্রায়।